প্রতিষ্ঠান নাম মেডিকো। এই প্রতিষ্ঠান মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য আমার এখান থেকে, আমাদের এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের সর্বমোট 19টি ব্রাঞ্চে কার্যক্রম পরিচালিত হয়। আমি শুরুতেই আপনাদের উপস্থিতির জন্য এখানে যারা সাংবাদিক রিপোর্টার যারা এসেছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। একজন ব্যক্তি হিসেবে আমি আপনাদেরকে মেইল দিয়েছি, জানিয়েছি আপনারা এসেছেন এখানে। আমি কেন আজকে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি? 2023 সালের 2 আগস্ট একটি ঘটনাকে কেন্দ্র করে আজকের এই কথাবার্তা। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন অথবা নিশ্চয়ই জানবেন আপনারা যে 2023 সালের জুলাই মাসের শেষের দিকে এবং অগস্ট মাসের এবং পরবর্তী সময়গুলোতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে তৎকালীন সময় কিছু সিআইডির মাধ্যমে কিছু কার্যক্রম পরিচালিত হয়, বিভিন্ন অভিযান পরিচালিত হয়। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে কোন ধরনের সঠিক, এটা আমার কথা, সঠিক তদন্ত, পর্যাপ্ত সময় নিয়ে তদন্ত ছাড়া আমাকে আমার বাসা থেকে অ্যাবডাকশন করা হয়। এটা 2 আগস্ট 2023 সকাল আনুমানিক 6:30টার দিকে আমার বাসায় সাদা পোশাকে সিআইডি থেকে পুলিশ আসছে এই পরিচয়, এবং তার সাথে একজন সাংবাদিক ছিলেন, টিভি ক্যামেরা সহ। আমি ওই টাইমটাতে আসলে যেহেতু ফজরের পর ওই টাইমে আমি আমার বেডরুমে, নিজের বেডরুমেই আমার ওয়াইফ এবং আমার 6 মাসের ছোট বাচ্চা তার সাথে। তো হঠাৎ করে আমার শ্বশুর, আমি যে ফ্ল্যাটে থাকি, আমার বাসা শান্তিনগরে, যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের বিপরীত পাশে আমার শ্বশুর শাশুড়ি থাকে। তো আমার ছেলে 6 মাস পরবর্তী তাকে ভাত খিচুড়ি খাওয়ানো হবে, এই জন্য আমার হোম ডিস্ট্রিক্ট থেকে আমার মা বাবা এসেছেন, আমার আরো কিছু আত্মীয় স্বজন মুরব্বী যারা তারা এসেছেন। তো সকালে ওই সময় হঠাৎ করে আমার শ্বশুর এসে আমার রুমে নক করে বলতেছে যে পুলিশ আসছে, তোমার সাথে কথা বলতে চায়। তো আমি বাসায় বেডরুমে আসলে যে অবস্থায় আমি উঠে, আমি জাস্ট দ্রুত একটা টি শার্ট পরে নিই। তো তখন আমি আগে উঠছি, কিন্তু আমার ওয়াইফ আসলে বিষয়টা ওইভাবে, সে সাউন্ড ওইভাবে পায় না, সে কিছুক্ষণ পরে উঠছে। তো 2 জন পুলিশ মানে বেডরুমের দরজা ধাক্কা দিয়ে ঢুকে যাচ্ছে। তো আমি তাদেরকে রিকোয়েস্ট করলাম যে প্লিজ আমার ওয়াইফ একটু ড্রেসটা চেঞ্জ করে দেন, ওই হিজাবটা মাথায় দেয়, তারপরে আপনারা আসেন, অসুবিধা। তো তারপরে দরজা ধাক্কা ধাক্কি করার পর আমি যখন অনেক রিকোয়েস্ট করলাম, দরজা আটকে রাখলাম। এর মধ্যে আমার ওয়াইফ উঠে গেল। তো আমার বাচ্চা কান্নাকাটি করা শুরু করছে। এরপর আমি বেডরুম থেকে বের হওয়ার পরে দেখি যে প্রায় 7-8 জন সিভিল ড্রেসে, আর আমার ডাইনিং টেবিলের ওখানে 3 জনের মতো বসা আছে, একজন মাস্ক পরা। তো আমি আসলে ব্যক্তিগতভাবে ওই সময় যখন আমি প্রথম দেখলাম, তখন আমার কোনোভাবেই মানে তাদের আমার চেনার কোনো সুযোগ নাই, আসলে সুযোগ ছিল না। তারপর তারা আমার ওখানে কি কারণে আসছে সেই কারণের কোনো কিছু বলতেছে না। কয়েকজন আমার বেডরুমের পাশে আমার মানে একটা ওয়ার্কিং প্লেস আছে, আমার একটা রুমে আমার ছেলে, বড় ছেলের জন্য একটা রুম আলাদা করে, ওখানে আমার বুক সেলফ আছে, সেগুলা
কাগজপত্র সব দেখতেছে, সব ড্রয়ার খুলতেছে। আর আরেকটা গেস্ট রুম আছে, সেই গেস্ট রুমের আলমারি দেখতেছে, এখানে কে থাকে না থাকে, এই ধরনের বিষয়। আর এর মধ্যে আমি যেহেতু পরবর্তীতে এদের ৩-৪ জনকে আমার নিজের বোঝার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার সুযোগ হয়েছে। ডাইনিং টেবিলে যারা বসা ছিল তাদের মধ্যে থেকে একজন তৎকালীন সিআইডি এডিশনাল এসপি জুয়েল চাকমা, উনি আমার শ্বশুরের সাথে এবং আমার বাবার সাথে আমি ডাক্তার কিনা এটা নিয়ে তর্ক করতেছে যে আপনার মেয়েটা হয়তো ডাক্তার না। আমরা বাবাকে বলতেছে আপনার ছেলে তো ডাক্তার। তারপর বলতেছে যে আমার ওয়াইফ ঢাকা মেডিকেল কলেজের কোন ব্যাচ। আমি কেন আপনাদেরকে শুরুতেই আমি এই বিষয়টা বললাম যে কোনো তদন্ত হয় না, কারণ আপনি দেখেন যে যদি তদন্তই হয় তাহলে আমি ডাক্তার কিনা এটা বোঝার জন্য কি 30 মিনিটের বেশি দরকার হয়? ওনাদের ডিপার্টমেন্ট থেকে সার্সুলিমা মেডিকেল কলেজে প্রিন্সিপাল স্যারকে ফোন দিলে এই ব্যাচের এই নামের সে কি এমবিবিএস পাস করেছে কি করে নাই সেটা কি জানা খুব বেশি কঠিন ছিল? ছিল। আমি এত বড় একটা প্রতিষ্ঠান চালাই, আমার প্রায় 100 জনের মতো স্টাফ সারা বাংলাদেশে কাজ করে। আমার এই প্রতিষ্ঠানে ঢাকার 3টা মেডিকেল কলেজে অনেক টিচাররা কাজ করে, তারা ঢাকার 3টা মেডিকেল কলেজ স্টুডেন্ট এবং ডাক্তার আমার এখানে টিচার হিসেবে কাজ করে। যে কাউকে জিজ্ঞেস করলে আমার ওয়াইফ ঢাকা মেডিকেল না কোন মেডিকেল থেকে পাস করছে, এটা তো কঠিন কিছু না। আমার ওয়াইফ ঢাকা মেডিকেল কলেজ থেকে পাস করছে। দেখেন তদন্ত যে হয় না, যদি তদন্ত ইভেন আমি আপনাদের মাধ্যমে বলবো যে সবাই এখানে আপনারা আছেন, মানে আমাদের জায়গা থেকে বা আমি আমার জায়গা থেকে রিকোয়েস্ট করা ছাড়া কি করতে পারি, কারণ ক্ষতিটা আমার তো হয়ে গেছে। শুরুর দিকে আমার নামের বানানটাও ঠিক ছিল, আমার নামের বানানটাও তারা ঠিক করতে জানতো না। একটা আমার মোবাইল নাম্বার দিয়ে এনআইডি কার্ড বের করে তাদের জন্য 5 মিনিটের বেশি সময় লাগার কথা না। আমি আমার ডকুমেন্ট আছে, নামের বানান যে তারা শুরুর দিকে ভুল ভাবে লিখতেছিল বিভিন্ন জায়গায়। তাহলে আমি কিভাবে বলবো যে তারা আসলে কোনো তদন্ত করছে? কোনো তদন্ত তারা করছে বলে আমি মনে করি না। তারা শুরুর দিকে বলা শুরু করলো যে আমার প্রতিষ্ঠান মেডিকো 2006 সাল থেকে ফুলে ফেটে উঠেছে। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, 2005 সালে আমি মেডিকেলের সেকেন্ড ইয়ার শেষ করে থার্ড ইয়ারে আমি এই প্রতিষ্ঠান শুরুই করেছি 2011 সালে। 12 সাল থেকে প্রপারলি শুরু হয়েছে। আপনার যদি দরকার হয় আপনারা ট্রেড লাইসেন্স, ঢাকা সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স আপনারা যদি সুযোগ থাকে আপনারা দেখেন এর আগে মেডিকো নাম কিছু ছিল কিনা। তবে মেডিকো কত সাল থেকে কার্যক্রম শুরু করলো সেটাই যদি তদন্তের মাধ্যমে না আসে, এত বড় সংস্থা, এত ব্রিলিয়ান্ট লোকজন ওখানে আছেন, এত ভালো ভালো অফিসাররা আছেন, এই প্রতিষ্ঠান কত সাল থেকে কার্যক্রম শুরু করছে এটাই তারা জানে না। 2006 সালে মেডিকেল আমাদের কিছু ছিলই না। আমি তখন মেডিকেল কলেজের স্টুডেন্ট, আমি তখন টিউশনি করে বাসায় স্টুডেন্ট পড়ে, খুব বেশি হলে 7-8-10 জন হবে। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, যদি সঠিক তদন্ত হয়ে থাকে একটা প্রতিষ্ঠানের মালিককে আপনারা অ্যাবডাকশন করতে আসছেন, তুলে নিতে আসছেন, সেই প্রতিষ্ঠান কত সালে শুরু হয়েছে সেই জানা থাকবে না আপনাদের কাছে? এত তাড়াহুড়া, মানে এত বেশি তাড়াহুড়া যে এইটুকু সময় হয় নাই। যারা আমাকে এই পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে গেছে আমার পরিবারকে, তাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনারা ঘুমাতে পারেন না ঠিক মতো। দেখেন আমাকে যেদিন নিয়ে গেছে 2 আগস্ট 6:30টায়, 2 আগস্ট 6:30টায় ঢুকলো, সব মিলিয়ে 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মতো ছিল। 8:30টার দিকে বা এরকম হবে, আমার সময় একটু এদিক সেদিক হতে পারে। আমাকে যে নিয়ে গেল, আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন ওই দিনের আগে এই মেডিকেল ভর্তি পরীক্ষার কোন ধরনের অনিয়ম সংক্রান্ত ব্যাপারে আমার নামে কোন জায়গায়, কোন থানায়, কোন জায়গায় কোন জিডি ছিল কিনা আপনারা একটু দেখবেন। কোন জায়গায় আমার নামে
কোনো মামলা ছিল কিনা দেখবেন। যে মামলা আমাকে গ্রেপ্তার দেখানো হইলো পরে, সে মামলার এজাহারে আমার নাম আছে কিনা আপনারা দেখবেন প্লিজ। নাই তো, কোনো জিডি ছিল না, কোনো জিডি ছিল না, কোনো মামলা ছিল না। যে মামলায় গ্রেপ্তার দেখানো হলো সেটার এজাহারে আমার নাম নাই। তাহলে কি তদন্ত হইলো আপনারা বলেন, আপনারা দেখবেন এটা। আমি তো মনে করি যে শুধুমাত্র আমার মা বাবাকে এবং আমার ওয়াইফকে, আমার বাসার মুরব্বীদের ভয় দেখানোর জন্য, তাদেরকে টেরর সৃষ্টি করার জন্য, যাতে পরবর্তীতে তাদের যে পূর্ব পরিকল্পনা, যে পরিকল্পনায় তারা আমার বাসায় এসেছিল সেটা সাকসেসফুল করা যায়। না হলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি, আমি যে বাসায় থাকি 10 বছর ধরে, 2014 সাল থেকে শান্তিনগরে গ্রিন পিস অ্যাপার্টমেন্টে, আপনারা দয়া করে ওখানে যাবেন, সিকিউরিটিদের সাথে কথা বলবেন, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সাথে কথা বলবেন, আপনারা ফ্ল্যাট মালিক সমিতির সভাপতিদের সাথে কথা বলবেন, ম্যানেজারদের সাথে কথা বলবেন। আমার সঙ্গে জিজ্ঞেস করবেন যে আমি কি কোন পর্যায়ের মানুষ। আমার ওই বাসা থেকে, বাসার বারান্দা থেকে সিআইডি অফিসের বিল্ডিং দেখা যায়। আমার বাসার নিচে নামলে 2 মিনিট লাগে যাওয়ার জন্য সিআইডি অফিসে। তাহলে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনও কেন ডাকা হয় না? যদি আমি এত বড় ক্রিমিনাল হয়ে থাকি, আমি যদি হোতা হয়ে থাকি, একদিনও কেন আমাকে চিঠি দেওয়া হয় নাই? একটা দিনও কেন আমাকে ফোন করা হয় নাই যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে, আপনি আসেন? আপনারা তো অনেককেই ডাকছেন, একাধিকবার করে অনেককেই ডাকছেন। হ্যাঁ, অভিযোগ থাকতে পারে, আমি এরকম একটা প্রতিষ্ঠান চালাই, আমি রাজনীতির সাথে জড়িত, সবাই আমাকে পছন্দ করবে, সবাই আমাকে ভালো বলবে, সেটা আমি বলি না, থাকতে পারে। কিন্তু আপনার তদন্তের প্রক্রিয়ার মধ্যে কি এটা পড়ে না যে যার নামে অভিযোগ আসছে তাকে একটু জিজ্ঞাসাবাদ করি, তার কি বক্তব্য? আপনারা খোঁজ নিয়ে থাকেন, একটা বারো আমাকে জীবনের কোনোদিন এই সিআইডি থেকে অথবা কোনো পুলিশ থেকে, কোনো থানা থেকে কোনো দিন ডাকা হয় নাই, না ভার্বালি, না চিঠি দিয়ে, কোনোদিনই না। তাহলে আপনারা এত এত জনকে 3বার 4বার করে ডাকলেন, আমাকে একবারও ডাকলেন না, একদিনও। আমার 2 মিনিট লাগে বাসার নিচে নামলেন সিআইডিতে বিল্ডিংটাতে যেতে, গ্রিন পিস থেকে। একটা দিনও আপনাদের মনে হলো না কি এত মানে আপনাদের তাগাদা ছিল, কি এত আর্জেন্সি ছিল যে এই টাকার মতো সময় আপনাদের ছিল না? অথচ দেখেন এখানে আরো যেসব বিষয় হয়েছে সেখানে তাদেরকে একাধিকবার এই অফিসে ডাকা হয়েছে, কোনোদিন ডাকা না। আমাকে এখান থেকে নিয়ে গেল, বাসা থেকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার সময় আমার বাসায় যত ধরনের ডকুমেন্ট ছিল, আমার পাসপোর্ট থেকে শুরু করে আমার ওয়াইফের পাসপোর্ট, আমার বড় ছেলের পাসপোর্ট, সব একটা কালো ব্যাগে ছিল। সমস্ত আমার অফিসিয়াল ডকুমেন্ট, ইভেন আমার ট্যাক্সের যত কাগজপত্র থেকে শুরু করে আমার যা যা কিছু প্রয়োজনীয়, আমি একটা কালো ব্যাগে সবসময় রাখতাম। এই ব্যাগটা একটা আলমারির ভিতরে ছিল। এই আলমারিটাতে আমি তালা দেওয়ার প্রয়োজন মনে করিনি। ওনাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, তার দিছে খুলে গেছে। আমি এখানে হাইলাইট সেকেন্ড কিছু নেই, মানুষ জীবন এক একজন এক এক ভাবে দেখে। আমার কাছে এটা মনে হয় না আমার সব ঠিক আছে, আমি এখানে আমার কাছে মনে হয়। এই ব্যাগটা তারা নিল এবং আমার ফ্যামিলি মুরব্বীরা সবাই, আমার মা পুরো বসে কান্নায় বসেছে, গড়াগড়ি খাচ্ছে। আমার নানি শাশুড়ি ছিল, সবাই কান্নাকাটি করছে। তাদের এই মানে এই এক্সপেরিয়েন্স, এই ধরনের বিষয়, এটা তারা অভ্যস্ত না। এবং আমার ওয়াইফ তো অবশ্যই। এরপর তাদেরকে জিজ্ঞেস করা হলো যে আপনারা যে নিয়ে যাচ্ছেন, কেন নিয়ে যাচ্ছেন? এখানে যিনি ছিলেন এডিশনাল এসপি, উনি বললেন যে ওনার রাজনৈতিক কিছু সংশ্লিষ্টতার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবো, এই জন্য নিয়ে যাচ্ছে। আমার বাবা বললো যে আপনাদের কি কোনো ওয়ারেন্ট আছে, কোনো পেপারস আছে, আমাদেরকে দেন। তো বললো যে না, কোনো কাগজপত্র নাই, 2টা ড্রেস দেন, আর আমরা নিয়ে যাচ্ছি, জিজ্ঞাসাবাদ করে ওনাকে ছেড়ে দিব বিকেলে। এবং এর মধ্যে আমার সবার মোবাইল ফোন সিজ করা হয়েছে, আমার ওখানে যারা বাসায় ছিলেন সবার প্রত্যেকের মোবাইল ফোন সিজ করা হয়েছে, এবং আমার ল্যাপটপ গুলো নেওয়া হলো, আমার সমস্ত মোবাইল গুলো নেওয়া হলো, সব যত কাগজ ছিল, কাগজপত্র যা ছিল, তাদের যা যা মনে হয়েছে, আমার সমস্ত ইলেকট্রনিক ডিভাইস থেকে সবকিছু জানা। এরপর আমাকে সিআইডি অফিসে নিয়ে, আপনার আমি যদি ভুল না করে থাকি, খুব সম্ভবত একটা ফ্লোরে এন্ট্রি হয়, ওখানে এন্ট্রি করালো। এন্ট্রি করানোর পরে আমাকে আরেকটা ফ্লোরে নিয়ে, তাদের কোনো একটা লক আপ আছে যেটা শুধুমাত্র না, ওটা জানালা নাই, একটা লক আপে ওখানে আটকে রাখলো। এরপর আমার মানে আমি যতটুকু আমার মনে পড়ে যে ওই রাতেই
আনুমানিক 9টা-10টা দিকে টাইম হেরফের হতে পারে, কারণ আমার তো ঘড়ি ছিল না। বাট আমি মানে মোটামুটি রাত হয়ে গেছে এটা বোঝা যাচ্ছে, কারণ ওখান থেকে আমাকে লিফটের আগে 9ম তলায় উঠানো হলো। উঠানোর পরে আমাকে সেখানে আমার হ্যান্ডকাপ পরানো ছিল। ওনাদের একটা ওপেন স্পেস আছে যেখানে সব পুলিশ কর্মকর্তারা অনেকেই ওপেন স্পেসে, এসআই যারা তারা অন্য কর্মকর্তা যারা কাজ করেন, ডেস্ক আছে কিছু, ওইটার একটা চেয়ারে বসানো হলো। চেয়ারে বসানোর পরে উইদিন 5 মিনিটস একটা গামছা নিয়ে আসতে দেখলাম, একজন নিয়ে আসতেছে। গামছা দিয়ে আমার চোখ বাঁধা হলো। চোখ বেঁধে দুইজন আমাকে ধরে কোনো একটা রুমে নিয়ে গেল। নিয়ে গিয়ে আমার ট্রাভেলিং নিয়ে জিজ্ঞেস করতেছিল যে আমি এই দেশে ওই দেশে কেন যাই, কেন গেছি, এই সেই এগুলো। তো আমি তাদেরকে বলতে আমি পারিবারিকভাবে আমার এটা আমি ঘুরতে পছন্দ করি, আমি আমার সময় সুযোগে আমি ঘুরতে যাই। আমি তাদের এই ব্যাখ্যা পছন্দ হয় নাই, তারা পছন্দ করে নাই। এরকম 15-20 মিনিট এর মধ্যে আমার রাজনৈতিক যে পদ পদবি, সেই পদ পদবি সম্বন্ধে জিজ্ঞেস করা হলো এবং আমি কি কি রাজনৈতিক কর্মসূচিগুলো আমি তাদেরকে বলছি। দেখেন আমি ওই সময় আমাকে যখন ব্যবসা করে আমি তখন যুবদলকে নিয়ে কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। আমি বলছি দেখেন আমি যদি কোনো প্রোগ্রাম হয় ওখানে জরুরি স্বাস্থ্য সেবা হয়, অ্যাম্বুলেন্স থাকে, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় যারা প্রোগ্রামে আসে। এই আমার এছাড়া তো আমি একজন মানে আমার এই পদ পদবি হিসেবে এর থেকে বেশি তো আমরা আর কিছু করবে। তো যাকে পরে প্রথমবার আমাকে বাইরে নিয়ে আসলো, সেম জায়গা আবার নিয়ে আসলো। নিয়ে এসে গামছাটা খুলে দিল। গামছাটা খুলে দিল। খুলে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলাম যে আরো কয়েকজন সিভিল ড্রেসেরই, ওনারা পুলিশ কর্মকর্তাই ভাবে নিশ্চয়ই, যেহেতু 9ম তলায় ওনাদের বিল্ডিং, আরো লোকজন আসলো। আসার পরে দেখি আবার গামছা নিয়ে আসছে এবং কোন একটা জায়গায় একটা এরকম রোলার, একটা ক্রিকেট স্ট্যাম্পের থেকেও একটু মোটা হবে এরকম একটা আরেকজন নিয়ে আসছিল, আর ফ্লোরের মধ্যে এরকম করে করে ইয়া দিচ্ছিল, সাউন্ড ক্রিয়েট করছিল, বাড়ি দিচ্ছিল। তো আবার গামছা বেঁধে আবার একটা রুমে নেওয়া হলো। এখন যখন আমাকে রুমে নেওয়া হয়েছে তখন আমার পক্ষে আসলে আমি কোন রুমে নিচ্ছি এটা আমার পক্ষে বোঝা সম্ভব ছিল না। কিন্তু পরবর্তীতে আমাকে ওখানে আমি যখন চোখ খোলার জন্য রিকোয়েস্ট করি আমাকে মারার পরে, তখন আমি বুঝতে পারি যে এটা হচ্ছে এডিশনাল এসপি তৎকালীন জুয়েল চাকমার রুম ছিল, নেম প্লেট ছিল। তো আমাকে রুমে নিয়ে যাওয়ার পরে খুব বাজে ভাবে গালি দিয়ে আমি অ্যাকসেন্ট অনুযায়ী বুঝতে পারি যে পুলিশ কর্মকর্তা জুয়েল চাকমা উনি আমাকে এই গালাগালি পুরো সময় উনি করলেন, কারণ ওনার অ্যাকসেন্ট অনুযায়ী চোখ বাঁধা ছিল। বাট আমি পরবর্তীতে ওনার সাথে যেহেতু পরে আরো চোখ খোলার পরে জিজ্ঞাসাবাদ করছে, সেই জন্য আমি এটা জানি। এবং উনি যখন আমাকে গালাগালি শুরু করলেন তখন পেছন দিক থেকে আমার এই সাইডে একটা 15-16 হবে খুব জোরে জোরে আমাকে কেউ একজন বাড়ি দিচ্ছিল। তো আমি তো আসলে চলে যেতে হ্যান্ডকাপ করানো দেখতেছি না, কোন দিক থেকে আমার খুব ফেরানো শুরু ছিল। তো এর সাথে সাথে আমার তাদের প্রশ্ন হচ্ছে যে আমার এখান থেকে এত ভালো রেজাল্ট পাই কি, এত চান্স পাই কি। তো আমি তাদেরকে বলে দেখেন শুধু আমার প্রতিষ্ঠান না, অন্য আরো অনেক প্রতিষ্ঠান আছে যেখান থেকে আমার থেকে বেশি চান্স পায়। তো মানে আমি এখন তাদেরকে বললাম যে আমার প্রতিষ্ঠানের মধ্যে আমি এইভাবে পড়াই, কিছু কিছু মেইন বইটা পড়াই, তারা এইভাবে সন্তুষ্ট না, এটাতে সন্তুষ্ট না। এগুলো বলি আমাকে আরো 2টা করে বাড়ি দেয়, একটা করে জোরে বাড়ি দেয়। তো এরকম 40-50 মিনিটের মতো আমাকে পিটানোর পরে আমি আসলে আমার কোনো এনার্জি ছিল না, এবং একটা সময় যখন বাড়ি দিচ্ছিল আমি আসলে আমার কোনো মানে ফিলিং কাজ করতেছিল না, ব্যথা লাগবে যে ব্যথা লাগতেছিল না। এই পুরো আমার এই বাটন থেকে শুরু করে থাই পুরাটা। তো পরে একসময় আমি ফ্লোরে পড়ে যাওয়ার পরে গালাগালি করতেছে যে আমি নাকি ঢং করছি, অভিনয় করছি। কেস পড়া কেউ একজন চোখ তখন বাধা আমাকে পেটের মধ্যে লাফি লাগতেছে, বুকে লাফি লাগতেছে যে দাঁড়া, তুই যদি পড়ার শোয়া অবস্থায় থাকো তোকে আরো মারবো, তুই দাঁড়া। তো আমি খুব কষ্ট করে আমি দাঁড়ানোর চেষ্টা করলাম, আমার পা কাঁপতেছে, এবার পাকে দাঁড়াতে পারছি না, আমার পা ভাত হয়ে যাচ্ছে। তো পরে আমি
ওনাদের কাছে লিটারালি মাপ চাচ্ছিলাম যে আমাকে পারবেন না, মানে আমাকে কি কারণে আপনারা কি জানতে চাচ্ছেন আমাকে সেটা বলেন। যদি আপনাদের কোনো অভিযোগ থাকে আমার বিরুদ্ধে আমি সেটা ব্যাখ্যা দিই। আপনাদের পছন্দ হইতে পারে না, আমাদের বলেন যে না তুই কি করস, তুই কি কি আকামের সাথে জড়িত এটা। আমি বলে ধরেন আমি যদি এখন কিছু বলি আমার চোখ বাবা বলছে কাছে কাছে বলছে যে আমি যদি এখন কিছু বলি আমাকে সম্পূর্ণ বানায় বলতে হবে এবং সেটা আপনাদের সাথে নাও মিলতে পারে, আপনারা তো আমাকে আরো বলবেন। কোনো অভিযোগ থাকলে আমাকে বলেন, আমি সেটা আমার কোনো যদি ব্যাখ্যা থাকে আমি দেই, আপনারা ক্রস চেক করেন না এইটা না। এরপর এই অবস্থায় আমি দাঁড়াইতে পারি না কেন সোজা হয়ে, এই জন্য মারতেছে না, আমি কেন দাঁড়াইতে পারতেছি না সোজা। এরপর কেউ একজনকে নিয়ে আসলো, একজন এর মধ্যে তো রাজনৈতিক বিষয় নিয়ে তো গালাগালি, তারপর যে আইজি স্যারের সাথে কথা বলবো পরে ক্রস করে দিত বাজে ভাষা, মানে আমি আপনাদেরকে বলতে হবে নেক্সট 10 দিনের রিমান্ড হবে, 20 দিনের রিমান্ড হবে, প্রতিদিনই মারা হবে, যত ধরনের কথাবার্তা বলা দরকার। এরপর আমি ওই চোখ বাঁধা অবস্থাতেই কোনো একজন লোককে নিয়ে আসলো, সেই লোকের আইডেন্টিফিকেশন ব্যাপারে আমি এখনো 100% নিশ্চিত না। সে এসে বলতেছে কি যে 2005 সালে আমি নাকি তাকে কি স্টুডেন্ট দিছি, তাকে সেই স্টুডেন্ট চান্স পাইছে, সে হলো কোন একটা চক্রের সদস্য, সেই চক্রের হাতে নাকি আমি স্টুডেন্ট দিছি, এই কথাই শেষ। আমি ওই অবস্থায় আমি রিকোয়েস্ট করব যে প্লিজ এই অভিযোগটা মিথ্যা, আপনারা ক্রস চেক করেন, এইটা যার কথা যিনি বলতেছেন ওনাকে রেখে আমিও আছি এখানে, আপনারা ক্রস চেক করেন, এভাবে আমাকে জোর করে কথা বলতে বললেন না। যখন দেখলাম যে আসলে তারা কোনোভাবেই আমি যে ব্যাখ্যা দিচ্ছি পছন্দ হচ্ছে না, আমার আসলে ওই মুহূর্তে যেভাবে মারতেছিল যে চুল কিভাবে আছে, চুল টেনে তুলস না কেন, চুল টেনে উঠে ফেলবো একটা চুল যেন না থাকে। তারপর আমি যখন বুঝতে পারলাম যে না এটা তো আমি নিতে পারতেছি না, তখন আমি ওখানে একজন সাংবাদিক ইমরান, ওনার নাম ধরে আমি আমার কাছে মনে হচ্ছিল উনি ওখানে আছে, আমি রিকোয়েস্ট করলাম যে ইমরান ভাই আপনি কি এখানে আছেন, আমি আপনার সাথে একটু কথা বলবো। পরে আমার চোখ খুলে দিল, চোখ খুলে দেওয়ার পরে পাশের রুমে গেলাম, নিয়ে যাওয়া আমাকে পাশের রুমে যাওয়ার পরে আমি ওনাকে বললাম যে ভাইয়া আমাকে আর বাইরে না, আপনাদের যত অভিযোগ আছে আমার বিরুদ্ধে একটা লিখে দেন, কাগজে আমি সিগনেচার করে দেন, আমি যে কোনো সময় মারা দেবো। কারণ আমি আমার পড়ালেখা অনুযায়ী আমি বুঝতে পারতেছিলাম যে হয়তো আমার পরে যেভাবে পিটাচ্ছে মাসেল ইঞ্জুরি থেকে হয়তো পরে রেনাল ফেলিয়ার হতে পারে, বা আমার কাছে মনে হচ্ছিল যে কোনো কিছু দিয়ে আমাকে ইলেকট্রিক শকের মতো দিচ্ছে, যার কারণে আমি ফ্লোরে পড়ে গেছি। সবকিছু মিলে আমি কার্ডিয়াক এই ভয় পাচ্ছিলাম। বললাম যে আমাকে লিখে দেন সবকিছু, আমি সিগনেচার করে দেবো, আমাকে আমি বাইরে নিয়ে। তখন অলরেডি আমি ইমোশনাল, আমার ফ্যামিলির কথা চিন্তা করতেছি। আমার 2 ছেলে, ছোট ছেলে, বড় ছেলে বয়স 9 বছর, ঢাকা রেসিডেন্সিয়াল স্কুলে পড়ে। ছোট ছেলে ওই সময় 6 মাস ছিল। তো পরে বলে যে এটা এগুলো শোনার জন্য আসছি না, তো যাও পরে পাশের রুমে নিয়ে গেলে যিনি এডিশনাল এসপি জুয়েল চাকর রুমে আমাকে বসতে বলতেছে, আমি বলতেছি আমি তো বসতে পারবো না, এখানে দেখা করতেছে, আমি দাঁড়াই। তো জোরপূর্বক বসানো হইলো, নাহলে আমাকে রোলার দেখাচ্ছে, মারবে, রোলার দিয়ে ফ্লোরের মধ্যে সাউন্ড ব্রেক। তারপরে বলে যে ওই যে যিনি বলে গিয়েছেন তার কথা অনুসারে আমাকে 4 জনের নাম লিখতে বলে। আমি বলি যে দেখেন আমি কিভাবে 4 জনের নাম লিখবো, ওই উনি যা বলেছেন। 2005 সালে আমি মেডিকেলে, আমি তখন মেডিকেল ছিল না, আমি 2005 সালে মানে কি, আমি তখন 2 জন স্টুডেন্টকে জীবনের প্রথম আমি বাসায় গিয়ে পড়াতাম, আমি বাংলা বাজারে 4 জন স্টুডেন্ট, আমি কিভাবে কার নাম লিখবো, আমি নিজে তো বুঝতে আমি কার নাম লিখতে, আমি কোন নিরপরাধ মানুষের নাম লিখতে হবে, বাংলায় কোনো কিছু লিখতে হবে। তো যখন আবার তারপরে আবার একটা করে বাড়ি দেয়, তখন আমি বাধ্য হয়ে একবার একজনের নাম, একটা মেডিকেল কলেজ নিজের মতো চাইলে আপনারা দেখেন আমি কাদের নাম লিখছি, আমাকে জোর করে লিখানো হচ্ছে। ক্রস চেক করেন, যাদের নাম লিখতে বাধ্য করা হচ্ছে তাদের কোনো ভ্যালিডিটি
তাদের দরকার ছিল আমার নামটা লেখা, আর কোনো কোশ্চেন নাই, পাল্টা কোনো কোশ্চেন নাই, এটা বাসা কোথায়, কোথায় থাকে বা কি, কিচ্ছু নাই, দরকার নাই, নাম লিখলাম। এরপর আপনার আমাকে আবার বসানো হলো, নাম লেখার পরে হঠাৎ করে ক্যামেরা নিয়ে এসে বলা হচ্ছে উপর থেকে নির্দেশ আছে এগুলা যা লিখলাম এগুলো বলতে হবে। আপনি বলেন আমাকে মারার এই অবস্থায়, ওই মধ্যে চোখ খোলার পরে আমাকে মোবাইলে অন্য কোনো আরেকজনের ওয়াইফের ছবি দেখানো হচ্ছিল, কাকে নাকি অ্যারেস্ট করছে, আমার ওয়াইফকে অ্যারেস্ট করবে, আমার ওয়াইফকে অ্যারেস্ট করবে, চিন্তা করো। তো তখন মানে আমি যদি ভিডিও রেকর্ডিং বা তারা যেভাবে বলতেছে এটার মধ্যে যদি না যাই তাহলে আমার ওয়াইফকে আরো অনেক মামলা দিবে, আমি জীবনে বেরোতে পারবো না, প্রতিষ্ঠান সিলগালা করবে। তো তারপর আমাকে যেভাবে জানাম, আমি ওই ভিডিওতে, ওটা যদি পুরো ভিডিও যদি আপনাদের সংগ্রহ করার সুযোগ হয়, কারোর প্রতি যেন এই অবিচার নাম দেখবেন, আমি ওই নাম যে লিখছি 10 মিনিট আগে আমি নামই ভুলে গেছি। আমি পিছনের ওই টেবিলের মধ্যে কাগজটা দেখে তারপরে আমি আবার বলি নাম, আবার দেখি নাম আর মেডিকেল কলেজ, আমি তো বেলেগ কারোর নাম লিখি নাই, তাহলে আমি তার নাম এই মধ্যে আমার মনে নেই। তারপর এই ভিডিও রেকর্ডিং করা হলো, বলে উপরের কর্তৃপক্ষের কোন জায়গা থেকে নির্দেশ আসছে যে এই নির্দেশের কারণে ভিডিও রেকর্ডিং করতে হবে, এটা এমনি করতেছে। এরপর আপনার ওখান থেকে আমাকে অনেক রকমের কথাবার্তা হুমকি দামকি, আমি রাজনীতির কি কি কাজের সাথে জড়িত, এই ধরনের নানান ধরনের কি কি অ্যাক্টিভিটিস করি আমি তৎকালীন যেহেতু যুব দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, আমার কার্যক্রমটার মধ্যে আমি আছি, কিন্তু তাদের এগুলা পছন্দ না, তারা অন্য অনেক কিছু বলে আমাকে হিউমিলেট করার চেষ্টা করতেছিল। তো পরবর্তীতে আমাকে ওখান থেকে প্রায় আমি ঠিক আমার ধারণা কি 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো এরকম টর্চার করার পরে আমাকে ওই আবার ট্রেন যে ওনাদের লকআপ আছে সেখানে নিয়ে গেল। এবং ওই রাতে আমি আমার মানে দাঁড়াইতে কষ্ট ছিল, পায়ের তলায় পিটাইছি, জায়গা দাঁড়াইতে পারছি না, শোয়া তো পরে না, একটু মাঝখানে ঠান্ডার মধ্যে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম, উপর হয়ে শুয়েছিলাম। তো ওখানে যিনি কনস্টেবল ছিলেন দায়িত্বে, ওনাকে আমি বলছিলাম যে আমাকে একটু আপনাদের সিনিয়রদের সাথে কথা বলে একটু ব্যথার ওষুধ দেওয়া যায়, 4-5 বার বলছে যে জানাইছি, দেখি নিয়ে আসবো, ওষুধ নিয়ে আসবো। মানে 1.5-2 ঘন্টা পিটানোর পরে একটা ওষুধ দেওয়ার মতো মানবিক চিন্তা ভাবনা ওনাদের ছিল না। মানে আমি কি এমন ওনাদের সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল আমার, যে আমি ওনাদের কোনো ক্ষতি করছি? ছিল না, আমি তো কাউকে পূর্ব পরিচিত না কেউ। তারপরের দিন আমাকে সকালবেলায় সম্ভবত 11টা 11:30টার দিকে আমাকে আবার সেম উপরের ওই রুমে নিয়ে আসা হলো, নিয়ে এসে আমাকে কি জবানবন্দি নোট করবে বা কিছু একটা, পরে হঠাৎ করে আবার আসলো, এসে বললো যে না, কোর্টে দিয়ে দিবে। আমি কিন্তু এর মধ্যে আমার ফ্যামিলি আমার সম্বন্ধে জানে কি না জানে, আমি ব্যাপারে আমার কোনো জানার সুযোগ ছিল না। তারপর আমাকে প্রায় 1:15টার দিকে সিএনজিতে করে সিএনজি অফিস থেকে কোর্টে নিয়ে গেলেন 2 জন সাব ইন্সপেক্টর। ওনাদের নাম পরিচয় সম্বন্ধে আমার এই মুহূর্তে খেয়াল করতেছে না, খেয়াল হচ্ছে না, ওরা নিয়ে গেলেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা তদন্ত করে দেখেন, আমি এমবিবিএস পাস করা অবস্থায় ছিলাম, ওনাদের কাছে সেই তথ্য ছিল না। আমার ওয়াইফ প্রথমবার, আমার ওয়াইফ বিজ্ঞান কলেজের স্টুডেন্ট, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, 2006 সালের ব্যাচ, প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পায় নাই, দ্বিতীয়বার মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পায় নাই, ঢাকা ডেন্টালে চান্স পেয়েছিল। এরপর আমার শ্বশুর তাকে বার্ডেনে ভর্তি করায়, ইব্রাহিম মেডিকেল কলেজ।